স্যার ওটা স্যার মাইনাস ওয়ানটা আসছে কেন স্যার? -1 যখন আমরা পার লিখি না, এই যে ধরো যে কোনো একটা ইউনিট, আমি তোমাকে বলছি আমরা স্পিডের ইউনিট কি জানি? স্পিডকে আমরা সিম্পলি কিভাবে জানি? যে একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা স্পিড বা বাংলাতে দ্রুতি বলে থাকি, তাই না? সো হ্যাঁ একক সময়ে একটা ডিস্টেন্স যাচ্ছে, অর্থাৎ সিম্পলি স্পিডকে লিখি আমরা ডিস্টেন্স বাই টাইম। তাহলে এর যখন আমরা এককটা লিখব, তখন তাহলে কি হবে? উপরে হবে ডিস্টেন্সের একক। ডিস্টেন্সের একক কি হয়? আমি ধরছি সিজিএস এ লিখব, তাহলে আমাকে বলো ডিস্টেন্সের সিজিএস একক কি? ডিস্টেন্সের সিজিএস হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার ডিভাইডেড বাই টাইমের সিজিএস একক কি? সেকেন্ড। হ্যাঁ, এই সেন্টিমিটার পার সেকেন্ডটাকে আমরা কিভাবে লিখি? সেন্টিমিটার পার সেকেন্ড এভাবে লিখি, তাই না? হ্যাঁ এবার এটাকে আমরা এই ইউনিটটাকেই আমরা এইভাবেও লিখতে পারি। কিভাবে? সেন্টিমিটার ডট সেকেন্ড ইনভার্স। কেন সেকেন্ড ইনভার্স? কারণ দেখো, অঙ্কতে তোমরা একটা চ্যাপ্টার পড়বে যাকে বলবে সূচকের চ্যাপ্টার, ঠিক আছে? সূচক। সেই সূচকে যখন তোমরা কোনো একটা টার্ম পাবে 1/x, সেই 1/x টার্মটাকে, এক্সটাকে যখন আমরা উপরে উঠাই, তখন তার পাওয়ার হয়ে যায় -1। সূচকে পড়েছো বলো? অঙ্কে কি এটা পড়েছো? হ্যাঁ স্যার, এটা স্যার এটা সূচকটা এটা স্যার পড়িনি। হ্যাঁ, এটা সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, যে টার্মটা নিচে থাকে সেই টার্মটাকে যখন আমরা উপরে উঠাই, তখন তার পাওয়ারটা কত হয়? -1। তো এখানেও তাই। সেকেন্ডটা কি? সেকেন্ডটা নিচে আছে, তাই না? হ্যাঁ 1/সেকেন্ড। তাহলে সেকেন্ডটাকে যখন আমরা উপরে উঠাই, তখন সেটাকে কি লিখি? -1 পাওয়ার দিয়ে লিখি। কথা বুঝছো? সো হ্যাঁ ওখানে স্যার। কেজি ইনভার্স ছিল, মানে কি? কেজি টু দি পাওয়ার -1, এটার মানে ছিল ওখানে ইউনিটটাতে 1/কেজি ছিল, সেটাকেই আমরা লিখেছি এইভাবে। কথা বুঝেছো আমার? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ। না হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইনভার্স বলে, এক কথায় বলে ইনভার্স আমরা বলি। ওকে। আচ্ছা, আর কি প্রবলেম ছিল বলো? আর স্যার বলছি, স্যার এক এক মিটার মানে যে স্যার 100 সেন্টিমিটার না? 1 মিটার মানে? এক মিটার মানে 100 সেন্টিমিটার। হ্যাঁ। তা বলছি স্যার এটাকে স্যার মানে হেক্টর মানে যেভাবে বার করছেন ওই হুম। ডেসিমিটার মিটার করে স্যার, ওটা স্যার কিভাবে বার করছেন একটু বলবেন স্যার? কেন, তুমি জানো না? না ওটা স্যার ভুলে গেছি স্যার, অনেকদিন আগে করেছি তো। কি হয়? কিমি, তারপরে হয় হেমি মানে কিলোমিটার, হেক্টোমিটার, কিমি, হেমি, তারপরে কি হয়? ডেকামিটার। কিমি, হেমি, ডেকামিটার, তারপরে মিটার, তারপরে কি হয়? ডেসিমিটার, তারপরে কি হয়? সেন্টিমিটার, তারপরে কি হয়? মিলিমিটার। এটা মনে রাখবে, কেমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে। কেমি, কেমি কত? 10³ মিটার হয়। হেক্টোমিটার কত হয়? হেক্টোমিটার হচ্ছে 10 স্কোয়ার মিটার। ওকে। ডেসিমিটার কত? 10 মিটার। সরি, ডেসি না, ডেকামিটার। মিটার তো 1 মিটার। ওকে, তাহলে ডেসিমিটার কত হয়? ডেসিমিটার হয় 10⁻⁻1 মিটার। সেন্টিমিটার আচ্ছা। কত হয়? 10⁻⁻2 মিটার। আচ্ছা মিলিমিটার আচ্ছা। কত হয়? 10⁻³ মিটার। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই জিনিসটা মনে রাখবে, তাহলে এখান থেকে তুমি সব পেয়ে যাবে। ওকে। আর কিছু হ্যাঁ প্রশ্ন? স্যার। না স্যার এখন আর নেই আর প্রশ্ন। আগের দিন একটা স্যার অঙ্ক করতে দিয়েছিলেন। হ্যাঁ, আগের দিন একটা প্রবলেম করতে দিয়েছিলাম, কি জানো বলো তো? স্যার 1 লিটার ইকুয়ালস টু কত মিটার কিউব? হ্যাঁ, 1 লিটার ইকুয়াল টু কত মিটার কিউব? হ্যাঁ, বের করেছো? হ্যাঁ স্যার করেছি। কত এসেছে? স্যার স্যার 1 লিটার ইকুয়ালস টু 1/1000 মিটার কিউব। 1/1000 মিটার কিউব। ইয়েস, 1/1000। দেখো স্যার এই এই যে স্যার এই যে স্যার আপনি যেটা এখন শেখালেন না কিলোমিটার মিটার, এটা স্যার পারছিলাম না বলে স্যার গুগল থেকে জেনে নিয়েছি স্যার। গুগল থেকে কেন? সেটা ওকে, এটা গুগল থেকে জেনে নিয়েছো, ভালো কথা। কিন্তু নিজে যদি কখনো ভুলে যাও, তখন বের করবে কিভাবে, তাই না? হ্যাঁ স্যার। মনে তো থাকে না আমাদের একটা জিনিস, ধরো আজকে পড়লাম, খুব বড় জোর হলে 10 মাস, মানে 10 দিন, 15 দিন, 20 দিন মাথায় থাকে। তারপরে অটোমেটিক্যালি আমাদের হিউম্যান ব্রেন আর কি যা হয়, আমাদের ভুলে যেতে শুরু করি আমরা, তাই না? মানে এক্স্যাক্টলি মনে থাকে না, তখন আমাদের কি করে মনে রাখতে হবে? সো দেখো, আমি ওটাতে পরে আসি। এই যে 1/1000 যেটা আছে না, সেটাকে আমরা লিখতে পারি এভাবে,
10⁻³ এবার এই যে 1/1000টাকে আমি এভাবে লিখলাম, কতজন বুঝতে পারলে বলো? স্যার আমি বুঝতে পারিনি, বা 3টা কেন দিলেন স্যার? -3, নট অনলি 3, -3। মাইনাস। হুম। দেখো এই যে 1/1000, 1000 মানে কি? 1000 মানে কি 10³ বলো তো? 10 এর কিউব বলতে পারি আমি 1000 হ্যাঁ মানে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলতে পারি। হুম। তাহলে 1000 এর জায়গায় আমি লিখতে পারি 1/10³ লিখতে পারি আমি। হ্যাঁ ওকে, এখানে যা আছে থাকবেই। এবার দেখো আমি কি বললাম, ওই যে সূচকের নিয়ম, যখন কোনো একটা টার্ম নিচে থাকে, দেখো 1/x, এখানে x এর পাওয়ার কত? x এর পাওয়ার 1, তাহলে এই পাওয়ার 1টা প্লাস 1টা উপরে উঠে গেলে কি হয়? -1। তাহলে ঠিক তেমনি যদি নিচে x এর পাওয়ার 2 থাকে, তাহলে সেটা হয়ে যাবে x⁻²। যদি নিচে x এর পাওয়ার 3 থাকে, তাহলে সেটা হয়ে যাবে x⁻³ এটা অঙ্কের নিয়ম। হ্যাঁ, এগুলো অঙ্কের নিয়ম, তোমরা পড়বে, সূচক চ্যাপ্টারে পড়বে, যখন অঙ্ক করবে সূচক চ্যাপ্টার, ঠিক আছে, তখন এগুলো তোমরা পড়বে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এখানে 10 এর পাওয়ার কত? নিচে পাওয়ার হচ্ছে 3, তাহলে আমি যদি ওপরে নিয়ে যাই, +3টা কি হয়ে যাবে? -3 হয়ে যাবে। বুঝেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ ফিজিক্সে আমরা কি করি, এইরকম টার্ম ইউজ করি, কিন্তু তোমরা দেখবে বইয়ে 10⁻+3 -3 এরকম টার্ম লেখা থাকে, হ্যাঁ স্যার, দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। সো এগুলো কনভার্সনগুলো জানতে হবে যে কি করে আসছে, মনে রাখতে হবে। ওকে, চলো আরো আরো কারো কিছু কোশ্চেন থাকলে বলতে পারো আগের দিনের ক্লাস রিলেটেড। কারো কিছু কোশ্চেন নেই তো? না স্যার। ওকে, তাহলে চলো আমরা আজকে শুরু করি, ঠিক আছে? লাস্ট দিন আমরা পড়েছিলাম যে আয়তন একটা আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, ভৌত রাশি, সেটা সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা একটা ভৌত রাশি দিয়ে শুরু করব, এটা হচ্ছে আমাদের জানতে হবে কি, যে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব ইংরেজিতে যাকে আমরা কি বলি? ইংরেজিতে যাকে আমরা বলি ডেনসিটি। এই ভৌত রাশিটা সম্পর্কে আমরা জানবো যে এটা আসলে কি জিনিস। তাহলে দেখো আমি সিম্পল এক্সাম্পল দেই। আমি ধরো মানে সমান মাপের একটা আমি কাঠের টুকরা নিয়েছি, এটা একটা কাঠের টুকরো সমান মাপের, মানে একটা মাপের নিয়েছি, আর সেম মাপের আমি একটা লোহার টুকরো নিয়েছি, লোহা সেম মাপের, হ্যাঁ, দুজনেরই মাপটা বা আয়তনটা সেম, দুজনেরই আয়তনটা এক, দুজনেরই আয়তন হচ্ছে একই আয়তন, সেম আয়তন। যদি আমরা নেই এবং তারপরে নেওয়ার পরে কাঠটাকেও আমরা কি করলাম, কাঠের যে ভরটা এবং লোহার ভরটা দুটোই আমরা মাপলাম, দুটোরই কি মাপলাম? ভর। তাহলে আমাকে বলো তো কোনটার ভর বেশি হবে? কাঠের টুকরো, হ্যাঁ, কাঠের টুকরাটার বেশি হবে নাকি লোহার টুকরাটার বেশি হবে? সো অবশ্যই ভর বেশি হবে লোহার টুকরোটার, তাই তো? এটার কারণটা কি? লোহার টুকরোর ভরটা কি হবে? বেশি হবে। এটার কারণটা কি? তাহলে এর কারণের জন্য কোনো না কোনো ভৌত রাশি দায়ী আছে। হ্যাঁ, মানে কোনো না কোনো দিক থেকে লোহা তো বেশি। এবার লোহার কি বেশি? লোহার হচ্ছে কি বেশি? হ্যাঁ, লোহার হচ্ছে কি, লোহার ঘনত্ব বেশি থাকে। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের যে ভরটা, সেটাকেই আমরা বলে থাকি ঘনত্ব। একক আয়তন মানে আমি বললাম 1 একক আয়তন। এবার আয়তনের একক কি কি হয়? আয়তনের এসআই একক কি বলো? আগের দিন পড়েছিলাম। আয়তনের এসআই একক কি? স্যার আয়তনের এসআই একক স্যার কিলোগ্রাম। হাট, ওটা তো ভর। আয়তনের এসআই একক, প্রশ্ন দিল আয়তনের এসআই একক কোনটি, অপশন দিয়ে দিল তোমার। ও মোল স্যার, মোল। ভুলভাল বলছো। মিটার কিউব, মিটার কিউব। আয়তনের একক কি হয়? মিটার কিউব এসআই একক। সিজিএস একক কি হয়? সেন্টিমিটার কিউব। হ্যাঁ, মনে রাখতে হবে কিন্তু, এগুলো এগুলো ভুলে গেলে হবে না। ওকে, তাহলে দেখো আমরা বলছি যে যে কোনো একটা বস্তুর একক আয়তনের যে ভরটা,
সেই একক আয়তনের ভরটাকেই আমরা বলে থাকি কি ঘনত্ব। তাহলে সিম্পলি কি ঘনত্বর ডেফিনেশন কি? ঘনত্বর ডেফিনেশন হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে আমরা বলে থাকি কি ঘনত্ব। একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলি, ওই পদার্থের ঘনত্ব বলা হয়। সবার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা বলো? অর্থাৎ একক আয়তন মানে ধরো আমি লোহার ঘনত্ব বের করতে চাই, তার মানে কি করব এসআই এককে লোহার। এবার সবার আগে আসি যে তাহলে ঘনত্ব মানে কি বোঝাচ্ছি, কি বললাম যে কোনো পদার্থের একক আয়তনের ভর। এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা এই ভৌত রাশিটাকে কি করে বলি, কি করে লিখি? গাণিতিকভাবে কি করে লিখি? গাণিতিকভাবে এভাবে লিখি ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। একদম মাথায় গেঁথে নাও, ঘনত্ব সমান সমান কি ভর বাই আয়তন। অর্থাৎ যদি কি হয়, যদি এম ভরের একটা পদার্থ আছে যার আয়তন হচ্ছে কি, যার আয়তন আমরা বলছি ভি, একটা পদার্থের আয়তন ভি আর ভর হচ্ছে এম, তাহলে তার ঘনত্ব কি হবে? ঘনত্বকে আমরা অনেক সময় ডি দিয়ে লিখি। হ্যাঁ, ডি ফর কি ডেনসিটি। তাহলে ডি ইকুয়াল টু কি হয় মাস বাই ভলিউম, ডি ইকুয়াল টু এম বাই ভি। সবার কাছে ক্লিয়ার বলো? ওকে, এবার আমি বলছি তাহলে এই যে ভৌত রাশিটা হলো ঘনত্ব, তাহলে ঘনত্বের এককগুলো আমরা দেখি কি হবে, ঘনত্বের একক বের করব। এবার আমি প্রথমে বলছি এসআই একক কি হবে, এসআই একক। তাহলে ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে এটা মাস বাই ভলিউম। তাহলে যখন আমরা একক বের করব তখন এই রিলেশনটা থেকে একক বের করতে পারি। তাহলে আমি যখন ডি এর এসআই একক বের করব তার মানে কি মাস ওপরে, তাহলে উপরে কি থাকবে মাসের এসআই একক মানে ভরের এসআই একক। সেটা কি বলতো? ভরের এসআই একক কি সেটা উপরে হবে, আর আয়তনের যেটা এসআই একক সেটা নিচে হবে। এবার বলো ভরের এসআই একক কি? এই বলো, তোমরা আগের দিন ডিসকাস হয়েছে, ভরের এসআই একক কি? কিলোগ্রাম। হ্যাঁ কিলোগ্রাম, কেজি। আর আয়তনের এসআই একক? আয়তনের এসআই একক এখানেই বললাম তো, এখানেই লিখে দিয়েছি দেখো, আয়তনের এসআই একক, এগুলো আয়তনের লিখলাম না একটু আগে? হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো ঘনত্বের যে এসআই এককটা দাঁড়ালো সেটা কি কেজি পার মিটার কিউব, অথবা এটাকেও লিখতে পারি ওইভাবে কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার অফ -3। বলো সবার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা? কেজি পার মিটার কিউব অথবা কেজি ডট মিটার টু দি পাওয়ার -3। তাহলে আমাকে ফটাফট বলে দাও তো সিজিএস এককটা কত হবে, ঘনত্বের সিজিএস একক কত হবে বলো? গ্রাম পার সেমি কিউব। ইয়েস, গ্রাম পার সেমি কিউব। ওকে, তাহলে এটা হবে কি সিজিএস একক। ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে, ডাইরেক্ট দিতে পারে এসআই একক, ঘনত্বের এসআই একক কোনটি, নিচে দিয়ে দিল অপশন তোমাদেরকে। ওকে, তাহলে এগুলো কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে হবে এবং ক্লিয়ার ভাবে মনে রাখতে হবে। এবার প্রশ্ন আসলো যে স্যার এখান থেকে কি অঙ্ক দেয়? হ্যাঁ, এখান থেকে অঙ্কও দিতে পারে। অঙ্ক দিলে কি করে দেবে? তোমাকে বলে দিল এইভাবে কোশ্চেন একটা, যে 50 সেন্টিমিটার কিউব পারদের ভর, পারদ একটা পদার্থ তাই তো, তো বলছে 50 সেন্টিমিটার কিউব পারদের ভর দেওয়া আছে। সেটা কত? ভরটা দেওয়া আছে হচ্ছে 680 গ্রাম। ঠিক আছে, তাহলে তোমাকে এবার বের করতে বলছে পারদের ঘনত্ব কত, পারদের ঘনত্ব কত।
কি করে করবে তোমরা বলো তো? এটাই প্রশ্ন দিল যে 50 সেন্টিমিটার কিউব পারদের ভর এত, তাহলে পারদের ঘনত্ব কত? তাহলে দেখো এখানে পারদের কি দেওয়া আছে, পারদের এটা কি বলো তো? 50 সেন্টিমিটার এটা কিউব, এটা কি? এটা স্যার দৈর্ঘ্য। সেন্টিমিটার কিউব কি দৈর্ঘ্যের আয়তন, দৈর্ঘ্যের একক হয়? না তাহলে যার এককটা আছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাই হবে, সেই ভৌত রাশিটাই হবে। তো সেন্টিমিটার কিউব কার কার একক হয়? ঘনত্ব স্যার। ভালো করে বলো, এটা আয়তন, আয়তনের একক হয় সেন্টিমিটার কিউব। সো এটা দেওয়া আছে আয়তন, 50 সেন্টিমিটার কিউব আয়তন, ভলিউম। আর এটা কি দেওয়া আছে পারদের? ভর দেওয়া আছে কত? 680 গ্রাম। এবার তুমি কি জানো? আমরা এক্ষুনি দেখলাম যে আমরা কি জানি, আমরা জানি, আমরা জানি ইকুয়াল টু এম বাই ভি। হ্যাঁ, ডেনসিটি ইকুয়াল টু কি? মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। তাহলে মাস কত? মাস হচ্ছে কত? 680 গ্রাম। এটা হচ্ছে ভর, ডিভাইড বাই এটা কত? আয়তন, আয়তন কত? 50। একক কি হবে বলো তো? একক, এবার এই যে আয়তনটা বের করছি এর এককটা কি হবে বলো? 680টা কিসে আছে? 680 ওপরে কি আছে? গ্রাম, নিচে কি আছে? সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। বুঝেছো? ওকে, তাহলে এটা বলো ডিভাইড করে কত হচ্ছে এখন? 0 0 ক্যান্সেল, 68, তাহলে 5 13 স্যার 65, 65 হয়ে গেল, তাহলে 3 আছে, 5 6 আর 30, সো 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বুঝতে পারলে কি সবাই বলো? ওকে, এবার আমি এরকম একটা দিচ্ছি, তোমরা ফটাফট করে আমাকে বলো তো, তোমরা ফটাফট আমাকে করে বলো 100 সেন্টিমিটার কিউব লোহার ভর দুই কেজি। ঠিক আছে, 100 সেন্টিমিটার কিউব লোহার ভর কত? 2 কেজি। তাহলে লোহার এই ঘনত্ব কত? লোহার ঘনত্ব কত? বলো ফটাফট করে বলো আমাকে। বলো কত আসছে? স্যার 50 সেন্টিমিটার কিউব পার কেজি। 50 সেন্টিমিটার কিউব পার কেজি, এরকম? কেন? তুমি তো 50 কেজি পার সেন্টিমিটার কিউব। হ্যাঁ, 50 কেজি পার সেন্টিমিটার কিউব। ভুল করেছো, ভুল করেছো, ভুল করেছো। মাইনাস হয়ে গেছে। হুম, 1/50 কেজি 1/50 কেজি পার সেন্টিমিটার কিউব। কেজি পার সেন্টিমিটার কিউব। এটা কি কোনো একটা ইউনিট হলো? এটা কি? কেজি পার মিটার কিউব, সরি। না না, এই তো এই জায়গাটাতে গন্ডগোল, বুঝছো? আমি প্রবলেমটা জেনে শুনেই তোমাদেরকে দিলাম। এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা আছে কেউ বলতে পারবে? কোশ্চেনটা ওখানে এসে মানে স্যার 100 সেন্টিমিটার ওখানে স্যার 1 মিটার হবে। স্যার কেজি হুম, ওখানে 100 সেন্টিমিটার পার কিউব আছে, ওখানে স্যার 1 মিটার পার কিউব। না না, কিউব হলে তো এটা অন্য হয়ে যাবে। 100 সেন্টিমিটার কিউব আর 1 মিটার কিউব, এই দুটো কিন্তু সমান নয়, আগের দিন দেখিয়েছিলাম আমি। এই দুটো কিন্তু সমান নয়, ঠিক আছে?
1 মিটার কিউবের সাথে কে সমান হয়, কত সেন্টিমিটার কিউব হয় বলো, আগের দিন বলেছিলাম 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব হয় বলো, আগের দিন ছিল কিন্তু এই কোশ্চেনটা ডিসকাস করেছিলাম, এটা কত হয় বলো। দেখো স্যার এই 10⁶। হ্যাঁ 10⁶, কারণ 1 মিটার কিউবকে কি করে লিখতে পারি, 1 মিটারের কিউব, আর 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটারের কিউব, তাহলে এটা কত দাঁড়ায় 100 কিউব সেন্টিমিটার কিউব, তাহলে এটা সিম্পলি দাঁড়ায় 10⁶ সেন্টিমিটার কিউব। সো তোমরা যেটা বলছো সেটা ভুল বলছো, ওকে। স্যার এখানে স্যার 10 স্কয়ার হবে তো স্যার ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ লাস্টের আগের লাইনটা। হ্যাঁ তুমি ইউজ করতে পারো, আমি 100ই লিখেছিলাম, তার কিউব করলে 10⁶, হ্যাঁ, তুমি এখানে 10 স্কোয়ারও লিখতে পারো, ওটা কোনো ব্যাপার না, হ্যাঁ। কিন্তু এখানে কি প্রবলেমটা হচ্ছে বলো তো, এখানে দেখো সেন্টিমিটারটা কি সিজিএস ইউনিট, কেজিটা কি ইউনিট, এসআই ইউনিট, তাহলে দুটো ইউনিট এখানে আলাদা, একটা সিজিএস এ আছে আর একটা এসআই তে আছে, তাহলে তুমি যে কোনো একটা ইউনিটকে কি করে দাও, চেঞ্জ করে দাও। আমি এসআই ইউনিটটাকে সিজিএস ইউনিটে নিয়ে যাব, তাহলে আমাকে বলো কেজি কার ইউনিট, কোন ভৌত রাশির একক কেজি, ভর, তাহলে ভরের ভরের সিজিএস একক কি তোমরা বলো, গ্রাম। হ্যাঁ, তাহলে সিজিএস একক হচ্ছে গ্রাম, তাহলে আমরা কি করব, কেজিটাকে গ্রামে নিয়ে যাব, তাহলে 2 কেজি ইকুয়াল টু কত গ্রাম হয়, এটা মাস, 2 আর 2 ইন্টু কত 1000, ওকে, তার মানে 2 কেজি মানে কত 2000 গ্রাম, তাহলে এটা হয়ে গেল মাস মানে ভর। এবার দেখো এটা গ্রামে, আর এটা কি, এটা হচ্ছে আয়তন ভলিউম ভি, ভি কত 100 সেন্টিমিটার কিউব। এবার দেখো দুটো ভৌত রাশি ভলিউম আর মাস দুটোই একই এককে চলে এসছে, দুটোই সিজিএস এককে নিয়ে এসেছি আমরা। এবার আমরা ফর্মুলা ইউজ করতে পারি, কি জানি আমরা, আমরা জানি ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, মাস কত, মাস হচ্ছে 2000 গ্রাম, ভলিউম কত 50 সেন্টিমিটার, সরি 100 সেন্টিমিটার কিউব, ওকে। তাহলে একক কি হবে বলো, একটা গ্রামে আছে আর একটা সেন্টিমিটার কিউবে আছে, তাহলে কি গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে একক, তাহলে কত আসছে এটা, 0 0 দুটো জিরো ক্যান্সেল, তাহলে কত আসলো, গ্রাম 20 গ্রাম পার সেন্টিমিটার কিউব। হুম, বলো সবাই বুঝতে পারলে ব্যাপারটা, ওকে ওকে ওকে। এবার দেখো, এবার আমরা যেটা পড়ব, যে যখন আমরা বিভিন্ন ধরনের ভৌত রাশিগুলো মাপি তখন আমরা বিভিন্ন ধরনের ছোট বড় একক ব্যবহার করে থাকি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ছোট বড় একক ব্যবহার করে থাকি। দেখো আমরা যখন খুবই ছোট একটা দৈর্ঘ্য মাপি স্কেলের সাহায্যে, আমরা কি বলি সেন্টিমিটারে মাপছি, আবার যখন আমরা কোনো একটা জায়গার দূরত্ব মাপছি, ধরো কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব, তখন আমরা কোন একক ব্যবহার করি, হুম, তখন আবার আমরা কিলোমিটার ব্যবহার করি। আবার কি, আবার যখন আমরা অনেক অনেক বড় দূরত্ব মেজার করি, মানে কি আমাদের সূর্য, আমাদের পৃথিবীর থেকে ধরো সূর্যের দূরত্ব মাপবো, তখন আমরা অন্য আর একটা একক ব্যবহার করি, অনেক বড় একক। তাহলে এবার আমরা দেখব এই যে বিভিন্ন ধরনের ছোট আর বড় যে এককগুলো ব্যবহার করি, সেই সমস্ত এককগুলো কি কি এবং যেগুলো সম্পর্কে আমাদেরকে খুব জানা দরকার, ওকে। সো আমরা এক কথায় আমরা এখন কি পড়ব, বিভিন্ন মাপের একক পড়ব, বিভিন্ন মাপের একক, ছোট বড় বিভিন্ন মাপের একক দেখব, বিভিন্ন মাপের একক, ওকে, ইউনিটস অফ ডিফারেন্ট সাইজেস। তাহলে দেখো প্রথমে আমরা বলছি যে আমরা দৈর্ঘ্যের এককগুলো বলবো, ঠিক আছে, দৈর্ঘ্যের কি, আমি বলছি দৈর্ঘ্যের একক দেখব প্রথমে,
প্রথমে দেখব যে দৈর্ঘ্যের ছোট ছোট এককগুলো কি কি আছে, মানে অনেক ছোট একক, সেগুলো কি কি যেগুলো আমরা ব্যবহার করে থাকি। অতি ক্ষুদ্র একক, ঠিক আছে, অনেক ছোট একক। যেমন তোমরা নাম শুনেছো, সেন্টিমিটার হ্যাঁ সেন্টিমিটার তো আছে, তার থেকেও অনেক ছোট, সেন্টিমিটার মিলিমিটারের থেকেও ছোট। ছোট আছে। হুম, একটা আমরা বলি মাইক্রন, নাম শুনেছো? মাইক্রন, যাকে আমরা বলি কি, মাইক্রনকে অনেক সময় মাইক্রোমিটারও বলি আমরা। কি বলি? মাইক্রোমিটার শুনেছি। মাইক্রোমিটার মাইক্রোমিটার। হ্যাঁ, যেটা সিম্বলটা কি, যেটা সিম্বলটা হচ্ছে এরকম, সিম্বলটাকে এইভাবে লেখা মিউ, এটাকে বলে মিউ, ইউ নয় কিন্তু মিউ, মিউ এম, ঠিক আছে। তাহলে মাইক্রন বা মাইক্রোমিটার বা মিউ এম, এটাকে কি করে লিখি? 1 মাইক্রোমিটার মানে মিটারের সাথে কি করে রিলেটেড এটা? মাইক্রো কথাটা যখনই পাবে তখনই তোমরা সেখানে নির্দ্বিধায় লিখে দেবে 10⁻⁻⁶। তাহলে 1 মাইক্রন মানে কত মিটার? 1 মাইক্রন মানে 10⁻⁻6 মিটার। 10⁻6 মিটার মানে কি স্যার? মানে হচ্ছে 1 মিটারকে আমরা 10⁻6 দিয়ে ডিভাইড করলে যে ছোট্ট এককটা হয়, যে ছোট্ট দৈর্ঘ্যটা হয়, সেই ছোট্ট দৈর্ঘ্যটুকুকেই আমরা বলি 1 মাইক্রন বা মাইক্রোমিটার। আমার কথাটা কি ক্লিয়ার সবার কাছে? বলো। ওকে, তাহলে দেখো এটা এটা অনেক ছোট না? এটা সেন্টিমিটারের থেকেও ছোট, মিলিমিটারের থেকেও ছোট, তাই না? তাহলে এটা হচ্ছে একটা অনেক ছোট একক যেটা আমরা ব্যবহার করে থাকি। এর থেকেও ছোট আছে, আস্তে আস্তে আমরা দেখব। তাহলে এটা গেল মাইক্রন। এরপরে কি? এরপরে তোমরা দেখো, তোমরা হয়তো নাম শুনেছো, এরপরে যে এককটার আমি নাম লিখছি সেটা হচ্ছে কি, আমি নাম লিখছি ন্যানোমিটার। নাম শুনেছো? হ্যাঁ স্যার। ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার কথাটার কি করে লিখি শর্ট ফর্মে? শর্ট ফর্মে লেখে স্মল এন, স্মল এন। এনএম। এনে। তাহলে 1 ন্যানোমিটার মানে কত মিটার স্যার? ন্যানো, ন্যানো এন, এন ফর কি? এন ফর 9, 10⁻⁻9 মিটার। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে যে 1 ন্যানোমিটার মানে কত মিটার? 10⁻⁻9 মিটার। বলো সবার কাছে ক্লিয়ার কি? ওকে, তাহলে ন্যানোমিটারও অনেকটা ছোট একক, মানে কি এক এক বলো মাইক্রোমিটার এটা স্যার কি লিখেছেন? এমএন মিউ, পরে মিউ এম, মিউ, এটাকে বলে মিউ, মিউ, এই যে মিউ বলে এটাকে, ঠিক আছে। আর মিউটাকে আমরা উচ্চারণ করি কি, এখানে উচ্চারণ করি মাইক্রোমিটার। এই মিউ দ্বারা মাইক্রো বোঝায়, মানে সিম্বলটার নাম হচ্ছে মিউ, কিন্তু এখানে মিউ এম মানে মিউ ফর মাইক্রো বোঝাচ্ছে, ঠিক আছে। মাইক্রনটাকে মাইক্রনকে স্যার বলছে মাইক্রোমিটার। হুম, আর এটাকে মানে শর্ট ফর্মে এভাবে লিখি। চিহ্নিত করার জন্য ওই হ্যাঁ অক্ষরটা। হ্যাঁ, ও চিহ্নিত করার জন্য এই অক্ষরটা, ঠিক আছে। মিউ। মিউ, মিউ বলে থাকি, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এটাও অনেক ছোট একক, মানে এখানে কি 10⁻⁹ মানে 1 মিটারকে আমরা যদি 10⁻9 দিয়ে ডিভাইড করি, তাহলে যে ছোট্ট লেন্থটুকু পাই, দৈর্ঘ্যটুকু পাই, সেটা হচ্ছে 1 ন্যানোমিটার। এটা দ্বারা কি করা হয়? এটা দ্বারা হচ্ছে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য আমরা এই এককটা ব্যবহার করে থাকি। সাইডে যদি আমি ব্যবহারও লিখি, এটা কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করে থাকি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, ওকে। এরপরে আরো একটা একক আছে যেটা তোমরা নাম শুনেছো, এরপরে আমি যেটা লিখছি অ্যাংস্ট্রম। নাম শুনেছো? বলো। হ্যাঁ স্যার শুনেছি। হ্যাঁ হ্যাঁ, এর উপরে ডিগ্রি সিম্বল অ্যাংস্ট্রম, শুনেছো? তাহলে 1 অ্যাংস্ট্রম মানে কত হয় স্যার? 1 অ্যাংস্ট্রম মানে, 10 মিটার। হ্যাঁ 10⁻⁻10 মিটার। 10 মিটার। 10⁻10 মিটার। এই এককটা কখন ব্যবহার করি? এটাও আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করে থাকি, ঠিক আছে।
এটাও আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করে থাকি। আর মাইক্রন, এটা কখন হয়? মাইক্রন মানে তোমরা মাইক্রোস্কোপে যে বিভিন্ন অণুজীবগুলো হয় না, মানে আণুবীক্ষণিক বস্তুর আকার, ধরো কোনো একটা ডাস্ট পার্টিকেল মানে ধুলোর পার্টিকেল, সেটা এই লেভেলের হয়, ঠিক আছে? মানে আমি সিম্পলি বলতে পারি যে আণুবীক্ষণিক বস্তুর আকার মাপার জন্য, আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপ করার জন্য আমরা এই এককটা ব্যবহার করে থাকি। এরপরে কি একক আছে স্যার? এরপরে আরো ছোট একক আছে, যেটাকে আমরা বলি কি, অনেক অনেক ছোট একক, এটার নাম বলে থাকি আমরা ফার্মি। ফার্মি, উফ, ফার্মি, ঠিক আছে? ফার্মি ইংরেজিতে কি করে লেখে? ইংরেজিতে লেখে ফেরমি, এইভাবে বলে, ঠিক আছে? এটাকে আমরা কি করে ডিনোট করি? এটাকে ডিনোট করি সিম্পলি এফএম দিয়ে, ফেরমি মিটার। এটা কি স্যার? এফ ফর কি? এফ ফর 15, তাহলে এগুলো সব ছোট একক, সো -15 মিটার। ওকে, তাহলে দেখো এটা আরো ছোট, -15। দেখো যখন মাইনাস সিম্বল বসছে আর নাম্বারটা বাড়ছে, তার মানে এটা আরো আস্তে আস্তে ছোট হচ্ছে। সামনে নেগেটিভ সাইন দিয়ে যখন পাওয়ারটা বাড়ে, সেটা কি হয়? ছোট হয়ে যায়। মানে এটা যতটা ছোট, তার থেকেও বেশি ছোট এটা, তার থেকেও বেশি ছোট এটা। কথা বুঝছো আমার? কিন্তু মাইনাস সিম্বলটা যদি না থাকতো, তাহলে পাওয়ার বাড়লে নাম্বারটাও বাড়তো, হ্যাঁ, যদি মাইনাস সিম্বল না থাকতো। এটা কিসের জন্য ব্যবহৃত হয় স্যার? এই একক, এত ছোট এককটা কোথায় ব্যবহার করি আমরা? এটা ব্যবহার করি আমরা, হ্যাঁ, ইয়েস, পরমাণুর যে নিউক্লিয়াস আছে, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করি। পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাস অথবা ব্যাসার্ধ। পরমাণু নিউক্লিয়াস কি হয়? পরমাণু কি জানি আমরা, যে একটা অ্যাটমের ভেতরে কি থাকে, একদম কোরের মধ্যে একটা ছোট্ট পার্ট থাকে, যেখানে হচ্ছে প্রোটন আর নিউট্রন থাকে, সেটাকেই আমরা বলি কি, নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসটা কি খুবই ছোট হয়। ওকে, এই যে খুবই ছোট যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের যখন আমরা ব্যাসার্ধ পরিমাপ করি, তখন আমরা এই ছোট্ট এককটা ব্যবহার করি, ফেরমিমিটার। সবার কাছে কি এই 4টা একক ক্লিয়ার বলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাইরেক্ট রিলেশন দিয়ে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? বলে দিল 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত মিটার, নিচে অপশন দিয়ে দিল -8 মিটার, -9 মিটার, -7 মিটার, ঠিক আছে? ডাইরেক্ট দিতে পারে কোশ্চেন। সো সবগুলো মাথায় রাখতে হবে। বলো, এখানে কারো কিছু সমস্যা নেই তো? হ্যাঁ, এবার আমরা কি দেখবো, দেখো এগুলো কি, এগুলো হচ্ছে অতি ক্ষুদ্র মানে ছোট একক। এবার যদি আমরা দৈর্ঘ্যেরই বড় একক মাপতে চাই, মানে অনেক বড় দৈর্ঘ্য আমরা মেজার করতে চাই, তাহলে কি কি একক ব্যবহার করে থাকি? অর্থাৎ আমরা কি করব এখন? অতি বৃহৎ দৈর্ঘ্য, অনেক বড় দৈর্ঘ্য, অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপ করার সময় কোন কোন এককগুলো ব্যবহার করে থাকি? বেসিক্যালি আমরা এখানে দুটো একক পড়ব। বেসিক্যালি আমরা কটা একক পড়ব? দুটো একক। তার মধ্যে একটা তোমরা অনেকবার শুনেছো, যেটার নাম হচ্ছে কি, আলোকবর্ষ। আশা করি তোমরা শুনেছো। হ্যাঁ, সো আলোকবর্ষ ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি লাইট ইয়ার। লাইট ইয়ার। তাহলে স্যার এই আলোকবর্ষ দৈর্ঘ্যটার মানে কি? মানে কতটুকু দৈর্ঘ্যকে এক আলোকবর্ষ বলে। ওকে, তাহলে এক আলোকবর্ষ দৈর্ঘ্যের আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, 1.6603 into 10 to the power -28। না 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 না, দেখো আগে আমরা যদি বলি যে আলোকবর্ষ দৈর্ঘ্যটাকে আমরা কিভাবে আমরা বুঝি, মানে কিভাবে এর সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি? ওকে, তাহলে আলোকবর্ষের ডেফিনেশন হচ্ছে কি, যে আলো, যে আলোটা আমাদের সূর্য থেকে আসছে, আলো গোটা 1 বছরে যে দূরত্বটা অতিক্রম করে, আলো
এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে আমরা বলি 1 আলোকবর্ষ। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাকেই 1 আলোকবর্ষ বলি। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার বলো? কথাটার মধ্যেই দেখো আলোকবর্ষ মানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করছে তাকেই আমরা 1 আলোকবর্ষ বলি। সবার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা বলো? এবার প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে আলো 1 বছরে কতটা দূরত্ব যাচ্ছে সেটা কি আমরা মিটারে মাপতে পারি? সেটা কি আমরা মিটারে মাপতে পারি? তবেই তো আমরা 1 আলোকবর্ষের সাথে 1 LY ও লেখে। LY মানে কি? L ফর লাইট, Y ফর ইয়ার। সংক্ষেপে এভাবে লেখে, হ্যাঁ, আলোকবর্ষকে। যদি LY কোথাও থাকে দ্যাট মিন্স ওরা লাইট ইয়ারের কথা বলেছে, মানে আলোকবর্ষ। ওকে, সো 1 আলোকবর্ষের সাথে মিটারের কি সম্পর্ক হয় স্যার? আমরা কি এটা বের করতে পারি? হ্যাঁ, আমরা বের করতে পারি। কি করে বের করতে হয় সেটা তোমাদের ইম্পর্টেন্ট নয়। তোমাদের যেটা ইম্পর্টেন্ট যে স্যার কত আসে রেজাল্টটা, রেজাল্টটা যেটা আসে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা আসে কত? 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 15 মিটার। তাহলে বুঝতে পারছো 10 এর পাওয়ার 15 এখানে কিন্তু পজিটিভ, মানে একের পরে 15টা শূন্য, এতগুলো মিটার মিলে 1 লাইট ইয়ার হয়। সবার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা বলো? ওকে, এবার আমরা আসি অন্য আর একটা একক নিয়ে, যেটাকে আমরা বলি কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল একক। ইংরেজিতে কি করে লিখি? সিম্পলি এ ক্যাপিটাল এ আর ক্যাপিটাল ইউ। এ ফর কি? অ্যাস্ট্রোনমিক্যাল, ইউ ফর ইউনিট। ওকে, তাহলে স্যার এই দূরত্ব আবার কোনটা? এখানে অ্যাস্ট্রোনমিক্যাল একক কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, দেখো আমরা তো একটা জিনিস ভালো মতো জানি যে আমাদের যে পৃথিবী আছে সেই পৃথিবীটা কি করে? সূর্যের চারদিকে ঘুরতে থাকে, তাই না? এটা যদি সূর্য হয় তাহলে সূর্যের চারদিকে পৃথিবীটা ঘুরতে থাকে, আমরা তো এটা জানি, তাই না? এটা আমাদের পৃথিবী আর্থ। এবার তোমরা কি এটা জানো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবসময় একই থাকে না? কোনো কোনো সময় বেশি হয়, কোনো কোনো সময় কম হয়। আমি কি কার কথা বলছি? আমি বলছি দূরত্ব। কার দূরত্ব? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। পৃথিবী ও সূর্যের দূরত্ব, পৃথিবী ও সূর্যের দূরত্ব, ঠিক আছে? এবার পৃথিবী ও সূর্যের দূরত্ব বছরের সব সময় একই থাকে না, এক বছরের এক একটা সময় এক এক রকম থাকে। ওকে, তাহলে এক একটা সময় যেহেতু এক একটা দূরত্ব থাকে, তাহলে এই দূরত্বটা পৃথিবী আর সূর্যের আমরা একটা গড় দূরত্ব বের করতে পারি, তাই না? আমরা পৃথিবী আর সূর্যের গড় দূরত্ব বের করতে পারি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, তাহলে এই যে পৃথিবী আর সূর্যের যে গড় দূরত্ব, এই গড় দূরত্বটাকেই আমরা বলি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তোমরা যদি বলো স্যার এটা ডেফিনেশন কি, তাহলে আমি ডেফিনেশন এভাবে বলবো তোমাদের যে পৃথিবী ও সূর্যের গড় দূরত্বকেই আমরা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে থাকি। পৃথিবী ও সূর্যের গড় দূরত্বকে, গড় দূরত্বকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলি। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল একক। ওকে, তাহলে পৃথিবী আর সূর্যের যে গড় দূরত্ব তাকেই আমরা 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক বলে থাকি। ওকে, স্যার এটা কি আমরা মিটারে আনতে পারি? হ্যাঁ, মিটারে আনতে পারি। এটা মিটারে নিয়ে আসলে কত হয় সেই রেজাল্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। কি? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট
সমান সমান যে ভ্যালুটা হয় সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এটা কত হয়? এটা সিম্পলি হয় 1.496 into 10 to the power 11 meter. হ্যাঁ, ওকে, 1.496 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। ওকে, সো দেখো মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে। ক্লিয়ার সবার কাছে? তাহলে এই দুটো বড় একক আমরা ব্যবহার করে থাকি। আরো একটা একক করি, সেটা হচ্ছে পারসেক একক আমরা করে থাকি। সেটা আমি লিখে দিচ্ছি, পারসেক সম্বন্ধে বেশি কিছু বলবো না, কিন্তু আমি লিখে দিচ্ছি। আর একটা একক আমরা ব্যবহার করি যাকে কি বলে থাকি, যার নাম হচ্ছে পারসেক। পারসেক এটাও একটা দূরত্ব পরিমাপ করার একক, এবং এই দূরত্বটা আরো বেশি হয়। 1 পারসেক সমান সমান কত হয়? এই জিনিসটা মনে রাখবে, 1 পারসেক সমান সমান 3.26 লাইট ইয়ার, আলোকবর্ষের সাথে এভাবে রিলেটেড। ওকে, তাহলে দেখো আলোকবর্ষেরও অনেক বড় একক হচ্ছে পারসেক, এবং এটাকে আমরা অ্যাকচুয়ালি দূরত্ব পরিমাপ করার সবচেয়ে বড় একক এটাই আমরা ইউজ করে থাকি। দূরত্ব পরিমাপের সবচাইতে বড় একক যদি বলে যে দূরত্ব পরিমাপের সবচাইতে বড় এককের নাম কি, তাহলে সেটা হবে কিন্তু পারসেক। পারসেক হচ্ছে দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক, সবচেয়ে বড় একক। ওকে, বলো তিনটেই সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার আসি আমরা, তাহলে আমাদের দৈর্ঘ্য হয়ে গেল, যে অনেক বড় দৈর্ঘ্য অনেক ছোট দৈর্ঘ্য পরিমাপ করার যে এককগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমরা লিখলাম। এবার আসি যে ভর পরিমাপ করার সময় আমরা কি কি ছোট বড় একক ব্যবহার করে থাকি। ভর, প্রথমে আমি বলছি ছোট একক বা ক্ষুদ্র একক। তোমরা এবার আমাকে একটা কথা বলো, আমরা যখন সোনার দোকানে যাই, সোনার দোকানে সোনা কি আমরা কেজি দিয়ে কিনি নাকি গ্রাম দিয়ে কিনি? গ্রাম দিয়ে। গ্রাম দিয়ে কিনি ঠিকই, কিন্তু ওখানে সোনার দোকানে যখন তুমি যাবে তখন আরো একটা একক বলে ওরা, মানে সোনার দোকানের দোকানিরা অন্য আর একটা একক ওরা ব্যবহার করে। সেটা কি বলতো? ক্যারট। তোমরা দেখবে পেপারে যদি পড়ো, পেপারে দেখবে সোনা আর রূপার যে দাম দেওয়া থাকে সেখানে লেখা দেওয়া থাকে 1 ক্যারটের দাম, বলে দেওয়া থাকে না? হ্যাঁ, সো এই যে এককটা ক্যারাট, এটা হচ্ছে একটা ভরের ছোট একক। ক্যারাট ইংরেজিতে লাগে সিম্পলি CARAT। ওকে, তাহলে এই ক্যারেটের সাথে গ্রামের সম্পর্ক কি স্যার? ক্যারেটের সাথে আমি যদি বলি 1 ক্যারট সমান সমান কত গ্রাম হয়, 1 ক্যারট সমান সমান হচ্ছে সিম্পলি এই রিলেশনটা তোমরা মনে রাখবে, 200 মিলিগ্রাম হয়। কত? 200 মিলিগ্রাম, mg। তাহলে 200 মিলিগ্রাম মানে কত গ্রাম? এবার তোমরা আমাকে বলো তো, 200 মিলিগ্রাম সমান সমান কত গ্রাম? তোমরা বলো, এটা মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করলে কি করতে হবে বলো? মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করছো, তাহলে কি বলতে হবে? কত দিয়ে ডিভাইড করতে হবে নাকি মাল্টিপ্লাই করতে হবে বলো? হ্যাঁ, গুণ করতে হবে স্যার 10 দিয়ে। 10 দিয়ে গুণ করতে হবে মিলিগ্রাম থেকে গ্রামে যেতে। ঠিক মতো বলছো ভেবে চিনতে? কি হয়? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, তারপরে কি হয়? ডেকাগ্রাম, তারপরে গ্রাম, তারপর ডেসিগ্রাম, তারপর সেন্টিগ্রাম, তারপরে মিলিগ্রাম। এবার আমাকে বলো কি করতে হবে? এখানে গ্রাম, এখানে হচ্ছে মিলিগ্রাম, কয় ঘর নিচে? 1 2 3, 3 ঘর নিচে। 3 ঘর নিচে মানে 10 কিউব দিয়ে কি করতে হবে? নিচে থাকলে কি হয়? নিচের থেকে উপরে যাচ্ছি, কোন ইউনিটটা ছোট? নিচেরটা ছোট, উপরেরটা বড়। তাহলে ছোটর থেকে বড় ইউনিটে গেলে কি করতে হয়?
ছোটর থেকে বড় ইউনিটে কনভার্সন করার সময় কি করতে হয়? ভাগ করতে হয়, ভাগ। ভাগ করতে হবে। আর বড়র থেকে ছোট ইউনিটে যাওয়ার সময় কি করতে হয়? গুণ করতে হয়। ওকে, এগুলো ভালো করে মাথায় সেট করে নাও, না হলে কিন্তু ফিজিক্সে এটা একটা বড়সড় প্রবলেম হয়ে দাঁড়ায়। তোমাকে এককের কনভার্সনগুলো খুব সুন্দর মতো মাথায় রাখতে হবে, ভুল করলে হবে না। ওকে, তাহলে এখানে ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, তার মানে 200-কে ভাগ করতে হবে কত দিয়ে? 3 ঘর নিচে আছে, মানে 10 কিউব দিয়ে। 10 কিউব মানে 1000, তাহলে 1000 দিয়ে ডিভাইড করলে এটা দাঁড়ায় কত? 0.2 গ্রাম। সবার কাছে কি ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি 1 ক্যারট সমান সমান কত? 0.2 গ্রাম। তাহলে এটা হচ্ছে সম্পর্ক ক্যারটের সাথে মিলিগ্রাম আর গ্রামে। বলো, সবার কাছে কি ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ, বাড়িতে একটু পড়াশোনা করো। হ্যাঁ, মানে আজকে প্রবলেম হচ্ছে জন্য মানে প্রবলেমটা নিয়েই থাকবে এরকম যেন না হয়। প্রবলেম হোক, প্রবলেম হোক, অসুবিধা হতেই পারে প্রথমে, শিখছো যেহেতু, কিন্তু শেখার পরে সেটাকে তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, এটা তোমার নিজের দায়িত্ব। যদি তুমি প্র্যাকটিসের মধ্যে নিজেকে না রাখো তাহলে কিন্তু কিছুদিন পর আবার তুমি ঠিক ভুলে যাবে। ঠিক আছে, সো তোমার শেখার কোনো মানে থাকলো না। যখন তুমি শিখছো, সো তুমি নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবে, বাড়িতে কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকবে। আর যে কোনো কিছু প্রবলেম ফেস করলে আমার তো দেখো গ্রুপে তো আমার নাম্বার তোমরা সবাই জানোই মোটামুটি, তাই না? আমাকে পার্সোনালিও মেসেজ করতে পারো যে স্যার এটা প্রবলেম হচ্ছে, আমি যখনই সময় পাবো তখনই রিপ্লাই দিয়ে দেবো। কথা বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। কিন্তু নিজেদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে ভাই, না হলে কিন্তু তোমরাই পরে বিপদে পড়বে। কারণ আমরা এটা সবার সাথে হয়ে থাকে, শুধু তোমরা ছোট আছো বলে এটা নয়, আমরাও ছোট ছিলাম। আমরা একটা জিনিস আজকে পড়ছি, এখন পড়ছি, এটাকে 10-15 দিন যখন আবার পড়ি না, এটাকে ভুলে যাই। স্বাভাবিক, মানুষের ব্রেনটাই এরকম, হিউম্যান ব্রেন। ওকে, এবার একটা বয়স করে যখন তুমি পড়ানো শুরু করবে, যখন একই জিনিস 2টা 3টা ব্যাচে পড়াবে, তখন ভুলবে না, তখন সেটা আলাদা ব্যাপার, সেটা একটা ম্যাচুরিটি লেভেল, আলাদা জিনিস। কিন্তু এখন তোমরা যেহেতু পড়ছো, ওকে, যখন পড়ছো তখন জিনিসটা ঠিক থাকলেও প্র্যাকটিসের মধ্যে না থাকলে তুমি কিছুদিন পর ভুলে যাবে। সো নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, এটা কিন্তু নিজেদেরকে বুঝিয়ে নাও। যখন তোমরা ঠিক করেছো পরীক্ষাটা দিবে, আর ভালো র্যাঙ্ক করলে অবশ্যই ভালো কলেজ পাবে, এটা হচ্ছে ফ্যাক্টর। এবার র্যাঙ্ক তো সবাই নেয়, কিন্তু সবার তো আর ভালো র্যাঙ্ক থাকে না। এবার ভালো র্যাঙ্ক করলে, সামনের দিকে র্যাঙ্ক থাকলে তোমরা নিজেদের ইচ্ছা মতো কলেজ বাছাই করতে পারবে, আর না হলে ভুলভাল কলেজে পড়তে হবে। সো এটা কিন্তু নিজেদের হাতে আছে। সো পড়াশোনাটা ঠিকমতো কর। এবার আসি আমরা, আরও একটা ছোট একক আছে ভর পরিমাপ পরিমাপ করার, যেটা অনেক ছোট একক, মানে অনেক 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 ছোট একক, যেটা একদম নিউক্লিয়াস লেভেলের আমরা ছোট এককগুলোকে মানে মাপি, অর্থাৎ অণু পরমাণু তাদের ভর পরিমাপ করার জন্য একটা একক ব্যবহার করে থাকি ভর পরিমাপ করার জন্য। ওকে, সেটাকে আমরা কি বলি? ইংরেজিতে আমরা লিখি সিম্পলি এইভাবে, AMU। ঠিক আছে, ফুল ফর্ম কি? অনেক সময় জিজ্ঞেস করে AMU এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। শুনেছো নাম আগে? বলো। হ্যাঁ স্যার, শুনেছি। হ্যাঁ, ওকে, বাংলাতে কি বলে? বাংলাতে এই এককটাকেই বলে হচ্ছে পারমাণবিক ভর একক। ভর একক। হুম, পারমাণবিক ভর একক। ভর একক। ঠিক আছে, পারমাণবিক ভর একক, এই এককটা সিম্পলি অণু পরমাণুর যে ভর আছে সেগুলো পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। অণু পরমাণুর ভর পরিমাপ করার জন্য, অণু পরমাণুর ভর পরিমাপ করার জন্য ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে স্যার, AMU এর সাথে গ্রামের বা কেজির কি কোনো রিলেশন আছে, সম্পর্ক আছে? তাই তো, কেজিও তো একটা ভরের একক, তাই না? কেজি হচ্ছে SI একক ভরের। তাহলে কেজির সাথে এর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এরকম, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। 1 AMU মানে কত? 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে।
ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে, কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, এক পারমাণবিক ভর একক সমান সমান কত কেজি? সবার কাছে কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এটা তো তোমরা জানছো, মানে জেনে থাকলে ভালো কথা। এবার পরীক্ষায় তোমাকে এক পারমাণবিক একক সমান সমান কত কেজি না দিয়ে বললো কি যে এক এএমইউ সমান সমান কত গ্রাম, সেটা তোমরা বলো তো। তাহলে এখান থেকে কি তোমরা এটাতে আসতে পারবে? অর্থাৎ আমাকে সিম্পলি বলো এক এএমইউ সমান সমান কত গ্রাম হবে, কত কেজি এটা তোমরা জানো, এখান থেকে কি বের করা সম্ভব? যদি সম্ভব তাহলে তোমরা কি করবে বলো? কি কারো মাথায় কিছু আসছে না? এখানে যে কোথার থেকে কোথায় যাবে বলো? কোন একক থেকে কোন এককে যেতে চাচ্ছ তুমি? স্যার আমি এটা জানি কেজি থেকে এত কেজি, আমি এবার স্যার কি করব, আমি স্যার কেজিটাকে গ্রামে কনভার্ট করব। তাহলে আমার টার্গেট কি, কেজিটাকে গ্রামে কনভার্ট করব। তাহলে তুমি বলো 1 কেজি সমান সমান কত গ্রাম? কত হাজার, হাজারকে 10 কিউব লিখতে পারি। ওকে, তাহলে 1 কেজি মানে 10 কিউব গ্রাম। তার মানে কেজিটাকে যখন আমি গ্রামে কনভার্ট করব, তাহলে আমি তাকে কি করব, এবার এখানে বলো কোনটা বড় একক আর কোনটা ছোট একক? কেজিটা স্যার বড় হবে। হ্যাঁ, তাহলে বড় থেকে ছোটতে গেলে কি করতে হয় একটু আগে বললাম, গুণ না ভাগ? গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করতে হয়। তাহলে কি হবে, এই যে টার্মটা আছে, এই টার্মটা 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, এটাকে আমরা গুণ করব কত, 10 কিউব দিয়ে, তাহলে এটা হয়ে যাবে গ্রাম। এবার আমাকে বলো এই দুটো ক্যালকুলেশন করে কত আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু 10 কিউব, এটা মাল্টিপ্লাই করলে কত হয় বলো তো? দেখো সূচকের নিয়ম আছে, আমি আবারও বলছি, যখন সূচক পড়বে, এগুলো অঙ্কের নিয়ম, হ্যাঁ অঙ্কের নিয়ম কি, যদি দুটো সেম নাম্বার, ধরো এক্স আর এক্স গুণ আছে, এবার একটার পাওয়ার আছে 1 আর একটার পাওয়ার আছে 2, তাহলে এদের গুণ করার সময় কি হয়, পাওয়ার গুলো কি হয়, একই নাম্বার যদি গুণ হয় এবং তাদের পাওয়ার আলাদা আলাদা থাকে, তাহলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। ঠিক আছে, এটা সূচকের নিয়ম। তাহলে এখানেও দেখো 10 এর সাথে 10 গুণ, দুটোই সেম নাম্বার কিন্তু পাওয়ার আলাদা আলাদা, তার মানে পাওয়ার গুলো যোগ হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার মাইনাস 27 যোগ 3, তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে, 10 টু দি পাওয়ার অফ মাইনাস 24। এটা কি বোঝা গেল ক্যালকুলেশনটা, বলো তোমরা বলো, এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারলে? হ্যাঁ আর তোমরা এই নিয়মগুলো সূচকে পড়বে, অঙ্কে যখন সূচক চ্যাপ্টারটা পড়বে তোমরা এগুলো সবগুলো জানতে পারবে। হ্যাঁ, এখন যতটুকু দরকার এইটুকু শুধু জানো, বাকি অনেক কিছু আরো সূচক সম্বন্ধে জানবে, সূচকের অঙ্ক করবে, তখন আবার বেশি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তোমাদের ম্যাথ স্যারকে আমি বলে দেব এরপরে নেক্সট দিন তোমাদেরকে সূচকটা আগে করিয়ে দিতে, তোমাদের ম্যাথ স্যারের সাথে ঠিক আমি আছে কথা বলে নেবো। হ্যাঁ, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে আমি বলে দেবো তোমাদের ম্যাথ স্যারকে যে সূচক চ্যাপ্টারটা যেন আগে পড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 24 গ্রাম। তাহলে দেখো 1 এএমইউ মানে কিন্তু এত গ্রাম, ঠিক আছে? সো পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতেই পারে গ্রামের সাথে কেজির সাথে কি করে রিলেটেড পারমাণবিক ভর এককটা। ওকে, তাহলে এগুলো তো গেল ছোট একক ভর পরিমাপের। স্যার ভর পরিমাপের সময় বড় একক কোনগুলো ইউজ করি? ভর পরিমাপের সময় বড় একক কি ইউজ করে থাকি? তোমরা ইউজ করো, তোমরা জানো, ভালো মতো জানো, আমি এখনই লিখবো বলে ও স্যার এটা আমরা ইউজ করি, দেখো কুইন্টাল একক, কুইন্টাল।
হ্যাঁ স্যার, কুইন্টাল হ্যাঁ, 1 কুইন্টাল সমান সমান কত গ্রাম কত কেজি হয়? 100 কেজি। হ্যাঁ, 100 কেজি। ওকে। তাহলে আমরা এটা জানি স্যার, এটা কেজির সাথে কি করে রিলেটেড? 1 কুইন্টাল সমান সমান হয় 100 কেজি। কুইন্টাল ইউজ করি। তারপরে আরেকটা একক ইউজ করি, দেখো আমরা টন। জিনিস টন ইউজ করি। দেখো টন, 1 টন সমান সমান কত হয়? 1016 কেজি। 1000 কেজি। 1 টন সমান সমান সিম্পলি হচ্ছে, দেখো যদি সিম্পল বলে কুইন্টালের সাথে কি রিলেশন, 10 কুইন্টালে 1 টন হয়। আর 10 কুইন্টাল মানে তাহলে কত কেজি হবে? 10 কুইন্টাল মানে কত? 1000 কেজি। 1000 কেজি। ওকে। দেখো কেউ একজন বলল আমাকে যে 1016 কেজি বললো না কেউ একজন? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এটা হয় না, এটা অনেক জায়গায় জায়গা ওয়াইজ এটা ইউজ করে, কিন্তু ফিজিক্সের ভাষায় 1016 কেজি নয়। হ্যাঁ, তুমি যেটা বলেছো সেটা এটা আমরা অবভিয়াসলি তুমি কোথাও শুনেছো তার জন্য বলেছো, কিন্তু এটা ইউজ করি না আমরা ফিজিক্সে। কথা বুঝছো? এটা ইউজ করি না, অনেক জায়গায় ইউজ করে কিন্তু 1016 মানে লোকাল মেজারমেন্ট সিস্টেমে অনেক সময় ইউজ করে, সেই হিসাবে টাকাও দেয়, কিন্তু আমরা ফিজিক্সে ওটা ইউজ করব না, ঠিক আছে? ওকে, সিম্পলি হচ্ছে 10 কুইন্টালে 1 টন হয়, এবং এক মানে কেজিতে করলে সেটা হয়ে যায় 1000 কেজি। তাহলে এই হচ্ছে কতগুলো একক যেগুলো সম্বন্ধে আমাদের জানাটা দরকার। সেজন্য আমরা ওয়ান বাই ওয়ান সবকিছু এককগুলো জেনে নিলাম, অনেক ছোট একক আর বড় একক। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিজিক্সের ভাষায় আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যে কোনো ভৌত রাশির আমরা কি করি, মাত্রা বের করতে চাই। মাত্রা, ইংরেজিতে যাকে বলি কি, ডাইমেনশন। হ্যাঁ স্যার। ইংরেজিতে যাকে বলি আমরা ডাইমেনশন। এবার প্রত্যেকটা ভৌত রাশিরই কোনো না কোনো একটা ডাইমেনশন থাকে, মাত্রা থাকে। তো সেটা মাত্রাটা অ্যাকচুয়ালি কি জিনিস? মাত্রাটা অ্যাকচুয়ালি হচ্ছে যে যে কোনো ভৌত রাশি, ধরো আমি একটা ভৌত রাশি নিলাম কি, আমি একটা ভৌত রাশি নিলাম কি, ক্ষেত্রফল। ইংরেজিতে বলি এরিয়া, তাই তো? ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল একটা কি, ক্ষেত্রফলটাকে কি পরিমাপ করতে পারি আমরা? না স্যার। ক্ষেত্রফল পরিমাপ করতে পারি না? পারি স্যার। অবশ্যই পারি, অবশ্যই অবশ্যই পারি। পারি। মানে এরিয়া এরিয়া মেজার করতে পারি না আমরা? তোমার বাড়ির যে জায়গাটা আছে তার এরিয়াটা মেজার করতে পারবো না? অবশ্যই পারবো। ওকে, তো এটা অবভিয়াসলি এটা ভৌত রাশি। এবার এই ক্ষেত্রফলটা কি, যখন ক্ষেত্রফল আমরা বের করব তখন দেখব যে যদি আমি একটা বলি আয়তক্ষেত্র নিয়েছি, আমি একটা আয়তক্ষেত্র নিয়েছি, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি বের করব। আয়তক্ষেত্রের লেন্থ হচ্ছে এল, আর হচ্ছে ব্রেথ হচ্ছে কত, বি। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে তার ক্ষেত্রফল কত হয় বলো তো? ইনটু বি। এল ইন্টু বি। ওকে, এবার দেখো এই যে আমরা দৈর্ঘ্য নিয়েছি, দৈর্ঘ্যটাও এক প্রকারের দৈর্ঘ্য, আর প্রস্থটাও এক প্রকারের দৈর্ঘ্য, তাই না? যদি আমরা বলি যে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোরই ভৌত রাশি হচ্ছে দৈর্ঘ্য, তাই না? যদি ভৌত রাশি বিচার করি, দুটোরই ভৌত রাশি দৈর্ঘ্য, তাই না? প্রস্থটার কি অন্য অন্য কোনো ভৌত রাশি হয়? প্রস্থটাও তো এক প্রকারের লেন্থ, তাই না, দৈর্ঘ্য। সে দুটো দৈর্ঘ্য মিলে একটা ভৌত রাশি তৈরি করছে, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ওকে, তাহলে যে কোনো ভৌত রাশিকে যখন আমরা কি, এবার তোমরা বলো দৈর্ঘ্যটা কি মানে প্রাথমিক একক নাকি লব্ধ একক? প্রাথমিক ভৌত রাশি নাকি লব্ধ ভৌত রাশি? মানে মৌলিক ভৌত রাশি নাকি লব্ধ ভৌত রাশি দৈর্ঘ্যটা? ওইগুলো হচ্ছে স্যার প্রাথমিক স্যার। হ্যাঁ, প্রাথমিক বা মৌলিক। দেখো মৌলিক কটা ছিল, কটা মৌলিক রাশি ছিল জানো? মূল একক লব্ধ একক। হ্যাঁ, কটা ছিল জানো? নাম্বারে কয়টা ছিল? ক্লাস একটু পড়াশোনা করবে, হ্যাঁ। আমি এটা বলবো, যখন আমরা আজকে যেমন ক্লাসটা করছি, আজকে যখন ক্লাস করছি তখন আগের দিনে কি পড়ানো হয়েছে সেগুলো একটু পড়বে। কারণ তোমরা জানো মানে
সাবজেক্টটাই এরকম, আগের দিনের ক্লাসে যা হয়েছে সেগুলো নেক্সট ক্লাসে ইউজ হয়, বেশিরভাগ জিনিস কোথাও না কোথাও গিয়ে প্রয়োজন পড়ে, তাই না? সো তোমরা একটু আগের দিনের ক্লাসটা পড়াশোনা করে তারপরে ক্লাসে জয়েন করবে, হ্যাঁ? তাহলে তোমরা অনেক ভালো মতো বুঝতে পারবে আবার, ঠিক আছে? তাহলে দেখো, মৌলিক একক 7টা আছে, মৌলিক একক বা মৌলিক রাশি 7টা আছে, আগের দিন বলেছিলাম। ওকে, তাহলে দেখো, যে কোনো একটা ভৌত রাশিকে আমরা মৌলিক এককের কতগুলো ঘাত হচ্ছে, ঘাত মানে কি দেখো, এখানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যটাকে যদি আমরা ক্যাপিটাল এল দিয়ে লিখি তাহলে লেংথ ইন্টু লেংথ, মানে সেটা কি লেংথ স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলে দৈর্ঘ্যের যে ঘাত, দৈর্ঘ্যের ঘাত কত, এটাকে বলি ঘাত, মানে যেটাকে পাওয়ার বলি ইংরেজিতে, একটা নাম্বারের পাওয়ার, সেটাকে বাংলাতে কি বলে থাকি, ঘাত। এই সূচকে এই কথাটা আবার পাবে যে ওপরের এই নাম্বারটাকে ঘাত বলে। এই যে ঘাতের যে নাম্বারটা, এটাকেই আমরা ওই ভৌত রাশির কি বলে থাকি, ওই ভৌত রাশির মাত্রা বলে থাকি। ওকে, আমি প্রথমে ডেফিনেশনটা লিখে দেই, তারপরে আমি আরো তোমাদেরকে ক্লিয়ারলি এক্সপ্লেইন করছি যে মাত্রা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝছি। টাইমে ডেফিনেশনটা লিখি, তারপরে আমরা উদাহরণ দেখব। ওকে, তাহলে সিম্পলি কি, মাত্রা বলতে হচ্ছে কোনো ভৌত রাশি, কোনো ভৌত রাশির মাত্রা বলতে, কোনো ভৌত রাশির মাত্রা বলতে একটা ঘাতকে বোঝায়। ওকে, সেই ঘাতকে বোঝায়, যে ঘাতকে কি, সেই ঘাত। ঘাত মানে কি, আমি আবার বললাম পাওয়ার, পাওয়ার মানে ওপরে যে নাম্বারটা আছে, এই যে 10 এর পাওয়ার 2, তার মানে এখানে 10-এর ঘাত হচ্ছে 2, 10⁻16 মানে 10-এর ঘাত হচ্ছে 16, ঠিক আছে? এটাকে বলছি ঘাত। তাহলে কোন ঘাতটাকে বোঝায় কোনো ভৌত রাশির মাত্রা বলতে, সেই ঘাত বোঝায় যে ঘাতে, যে ঘাতে কি কি থাকে, যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় কি থাকে, প্রভৃতি মূল, যে মূল যে ইয়েগুলো আছে ভৌত রাশিগুলো সেগুলো থাকে, প্রভৃতি মূল এককগুলি উন্নীত করে, মানে বোঝায়, উন্নীত করে বা বোঝায়, উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা হয়। আমি আসছি, হ্যাঁ, আমি আরো এক্সপ্লেনেশনে আসছি। ওই রাশিটিকে উন্নীত করে ওই রাশিটিকে বোঝায়, মানে যে উদাহরণটা আমি নিয়েছি, যে আমি কি নিয়েছি, আমি নিয়েছি ক্ষেত্রফল সমান সমান কি হলো আমার, যে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যের কি, দৈর্ঘ্যের কি আসলো, স্কোয়ার আসলো, তাই না? এই উদাহরণটা আমরা দেখলাম না? তাহলে এখানে যে দৈর্ঘ্যের পাওয়ার বা দৈর্ঘ্যের ঘাত কত আসলো, 2। তাহলে আমরা বলবো যে ক্ষেত্রফল যে ভৌত রাশিটা আছে, এই ক্ষেত্রফল ভৌত রাশির মাত্রা হচ্ছে কত, 2। কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে এবার আমরা প্রথমত আসি যে, হ্যাঁ, যে আমাদের যে 7টা যে মৌলিক রাশি আছে, 7টা মৌলিক রাশিকে কি কি দিয়ে প্রকাশ করি সেটা আগে আমাদের জানা দরকার। 7টা মৌলিক রাশি কি কি আছে, প্রথমে আছে কি লেংথ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল এল দিয়ে। এবং একটা জিনিস জেনে রাখো, সব সময় মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। কিসে লিখব, থার্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, লেংথ এটা বোঝাচ্ছে মাস অর্থাৎ ভর, ভরকে কিসে লিখব, ভরকে লিখব ক্যাপিটাল এম। হ্যাঁ, টাইমকে কি দিয়ে লিখব, ক্যাপিটাল টি। ওকে, তারপরে কি টেম্পারেচারকে কি কি করে লিখব, টেম্পারেচার বা তাপমাত্রা, সেটাকে আমরা লিখি থিটা, থার্ড ব্র্যাকেটে কি, থিটা। হ্যাঁ, তারপরে কি আসলো, কারেন্ট, কারেন্ট কি হবে, কারেন্টকে আমরা লিখি, দেখো কারেন্টকে কোন কোন বইয়ে আই দিয়ে লেখে, আবার কোন কোন বইয়ে এ দিয়ে লেখে।
ওকে, ডোন্ট বি কনফিউজ। যদি তোমাদের অপশনে আই থাকে তবুও বুঝে নেবে যে কারেন্টের কথা বলেছে, যদি এ দেওয়া থাকে সেটাও কারেন্ট। ওকে, তারপরে কি আসে? তারপরে আসে দীপন প্রাবল্য, ইংরেজিতে আমরা যাকে বলি লুমিনাস ইন্টেন্সিটি। আমি ইংরেজিতে লিখছি, হ্যাঁ, লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্যের একক কি হয় বলো তো? জুল। ভালো করে বলো। না, জুল না, ক্যান্ডেল। জুল পার কেজি। না, ক্যান্ডেলা। ভুলভাল বলো না ভাই, পড়াশোনা করবে। ভুলভাল বললে কিন্তু তোমার পরীক্ষায় ভুলভাল নাম্বারও চলে আসবে। হ্যাঁ, আর লাস্টেরটা কি ছিল? পদার্থের পরিমাণ। এটাকে আমরা যে দিয়ে লিখি। হ্যাঁ, জুল কিন্তু একক নয়, এর একক হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা আমরা বলেছিলাম আগের দিন সিডি দিয়ে লিখতাম, সিডি। ওকে, ক্যান্ডেলা এর একক। এবার লাস্টটা কি? পদার্থের পরিমাণ, ইংরেজিতে কি বলি? অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, এটাকে আমরা লিখি, এর মাত্রা কি করে লিখি? ক্যাপিটাল এন দিয়ে লিখি। তাহলে এগুলো হচ্ছে কি মাত্রা বোঝানোর জন্য সাতটা যে আমাদের মূল রাশি আছে, সাতটা মূল রাশির মাত্রাগুলো আমরা এভাবে বোঝাই। মানে এসআই একক। হ্যাঁ, এসআই এ আমরা সাতটার একক নয়, এগুলো মাত্রাগুলো বোঝাচ্ছি। মাত্রা। হ্যাঁ, একক তো আগের দিন লিখে নিয়েছি, হ্যাঁ, এগুলো মাত্রাগুলো বোঝাচ্ছি। যে থার্ড ব্র্যাকেটে এল মানে বুঝে নিতে হবে এটা লেন্থ বোঝাচ্ছে, থার্ড ব্র্যাকেটে এম মানে এটা মাস, থার্ড ব্র্যাকেটে টি মানে টাইম, থার্ড ব্র্যাকেটে থিটা মানে টেম্পারেচার। ওকে, এবার এই যে মাত্রাগুলো, এই সিম্বলগুলো নিলাম প্রত্যেকটা ভৌত রাশির জন্য, মূল ভৌত রাশিগুলোর জন্য। এবার এগুলো দিয়ে আমরা অন্য যে লব্ধ মূল মূল রাশি বা লব্ধ এককগুলো আছে, লব্ধ রাশিগুলো, ঠিক আছে, ওদেরকে বোঝাবো। কি করে বোঝাবো? যেমন এই যে যে উদাহরণটা নিলাম, এখনই কি কোন উদাহরণ নিলাম? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি আসলো স্যার? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কোয়ার। দৈর্ঘ্যের স্কোয়ার, তার মানে দৈর্ঘ্যের স্কোয়ারটাকে আমি কি করে লিখতে পারি? এল স্কোয়ার। কারণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য কার দ্বারা বোঝাই আমরা? এল দ্বারা। তাহলে আমরা বলবো যে ক্ষেত্রফলের মাত্রা কত? তাহলে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। সবার কাছে কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ। এবার এখানেও ব্যাপার আছে, এই যে ক্ষেত্রফলের এইভাবে লিখলাম এল স্কোয়ার, এই যে এই লেখার যে পদ্ধতিতে এই যে জিনিসটা আসলো, এটাকে আমরা কি বলি? এটাকে বলি ডাইমেনশনাল ফর্মুলা, বা বাংলাতে বলে মাত্রীয় সংকেত। মানে এই সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করি, এটাকে কি বলে? মাত্রীয় সংকেত। ওকে, আবার যখন আমরা ক্ষেত্রফলকে এভাবে লিখব, যখন ক্ষেত্রফলকে এভাবে লিখব কি করে? মানে বাঁ দিকে আমি লিখব ক্ষেত্রফল, আর এটার সংকেতটা কি? এটার সংকেতটাকে আমি এই দিকে ডান দিকে লিখব এল স্কোয়ার। তাহলে এই যে পুরো যে আমরা ইকুয়েশনটা বা সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে বলে ডাইমেনশনাল ইকুয়েশন, বা বাংলায় বলে মাত্রীয় সমীকরণ। মাত্রীয় সংকেত। সবার কাছে কি ক্লিয়ার বলো? তাহলে শুধুমাত্র সিম্বলটাকে বলি সংকেত, শুধুমাত্র এটাকে সংকেত বলি। আর যখন আমরা পুরোটাকে নিয়ে নেই, অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান দিস এবং দুটোই থার্ড ব্র্যাকেটের মধ্যে, তখন আমরা সেটাকে বলি মাত্রীয় সমীকরণ। সমীকরণ। সবার কাছে কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা আসি, এবার আমরা দেখব কতগুলো ভৌত রাশির আমরা মাত্রা বের করব। ক্ষেত্রফল তো হয়ে গেল, এবার আমরা কিছু কিছু ভৌত রাশির মাত্রা বের করব। কোন? প্রথমে ক্ষেত্রফল হয়ে গেছে, আমি এবার বের করতে চাচ্ছি আয়তনের মাত্রা। আয়তন, তাহলে এটা কি হবে বলো তো? কেউ বলতে পারবে আয়তনের মাত্রা কি হবে? আয়তন মানে কি বুঝি আমরা বলো তো? আয়তন মানে কি বুঝি? এই ধরো একটা তোমার কাছে ঘনক আছে, হ্যাঁ, এই ধরো একটা তোমার কাছে ঘন বস্তু আছে, মানে যাকে বলে ঘনক। একটা কিউব আছে তোমার কাছে, কিউব। ঘনক পড়েছো? ঘনক
কি পড়নি ঘনক? হ্যাঁ স্যার করেছি। 9-10 ছিল তো, ঠিক আছে। একটা ঘনকের যখন আয়তন বের করি, সেই আয়তন কি হয় কেউ বলতে পারবে? ঘনকের আয়তনের ফর্মুলা? দৈর্ঘ্য কিউব হবে স্যার। দৈর্ঘ্যের কিউবটা আসে কোথার থেকে? অ্যাকচুয়ালি এটার ফর্মুলা হয় এল ইন্টু বি ইন্টু এইচ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। মনে করে দেখো, উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। মনে করে দেখো, মনে পড়েছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। হ্যাঁ স্যার মনে পড়েছে। তাহলে দেখো দৈর্ঘ্যটাও একটা দৈর্ঘ্য, প্রস্থটাও একটা দৈর্ঘ্য, উচ্চতাটাও একটা দৈর্ঘ্য। তার মানে প্রত্যেকটাই, মানে আমরা যদি ভৌত রাশির ব্যাপারগুলো দেখি তাহলে প্রত্যেকটা ভৌত রাশি হচ্ছে লেন্থ, তাই না? তার মানে অ্যাকচুয়ালি আয়তন মানে কি? এর যদি মাত্রা দেখি তাহলে লেংথ ইন্টু লেংথ ইন্টু লেংথ, ইয়েস অর নো বলো? হ্যাঁ স্যার। অর্থাৎ তাহলে আয়তনের মাত্রা কি হবে? আমি লিখতে পারি কি আয়তন ইজ ইকুয়াল টু এল কিউব। ক্যান আই রাইট দিস? বলো। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। ওকে, এরপরে দেখি নেক্সট। নেক্সট আমরা যেটা দেখব, এবার আমি বলছি কি, নেক্সট যেটা আমরা ভৌত রাশি দেখব সেটা আমি বলছি ঘনত্ব। যেটা আমরা পড়লাম সেটাই আগে করি, ঘনত্ব। তোমরা আমাকে বলো ঘনত্বের কি হবে? স্যার আমরা ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম জানি। হ্যাঁ মাস কি ভর, ভলিউম কি আয়তন। তাহলে মাসকে কি দিয়ে লিখি স্যার? একটু আগে আমি লিখে দিয়েছি আগের পেজে, মাসকে কি দিয়ে লিখি? এম দিয়ে। ক্যাপিটাল এম দিয়ে। তাহলে মাসের জায়গায় ক্যাপিটাল এম লিখবো। আর ভলিউমের মাত্রা কি? আমরা তো এক্ষুনি বের করলাম, কত স্যার? এল কিউব। তাহলে এম বাই এল কিউব এটা হবে, তাই না? এবার স্যার এল কিউবটাকে নিচেরটাকে আমরা নিচে রাখবো না, ওপরে নিয়ে যাব। আর ওপরে নিয়ে গেলে কি হবে? শুধু নাম্বারটা, যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এটাকে কি আমি এভাবে লিখতে পারি? এম এল টু দি পাওয়ার -3। বলো। হ্যাঁ স্যার লিখতে পারি। ওকে, তাহলে আমি সিম্পলি কি লিখবো? ঘনত্বের মাত্রা হবে এম এল টু দি পাওয়ার অফ -3। কথা বুঝছো? হ্যাঁ স্যার। কথা বুঝছো? এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার এটাকে কি সেন্টেন্সে অন্যভাবে লেখা যায়? মাত্রাটাকে আবার যখন আমরা একটা বাক্যে লিখি, মানে সেন্টেন্সে কথায় বলবো, তখন এই যে মাত্রাটা আছে এই মাত্রাটাকে তখন কি করে লিখি? তখন এই মাত্রাটাকে এইভাবে লিখি। প্রথমটা কি বোঝাচ্ছে? এমটা। এমটা কি বোঝাচ্ছে? ভর, তাই না? এমটা কি ভর তো? হ্যাঁ অর্থাৎ এটাকে আমরা লিখি ভর 1। আর এলটা কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে -3। -3। তাহলে এইভাবে কিন্তু আমরা বাক্যে লিখি মাত্রাটাকে, ঠিক আছে? তোমাকে যদি এইভাবে দেওয়া থাকে যে ভর 1 আর দৈর্ঘ্য -3, তার মানে এটা কার মাত্রা বোঝাচ্ছে? এটাও ঘনত্বের মাত্রা বোঝাচ্ছে। কথা বুঝছো? ভর 1 মানে, ভর 1 মানে ভরের পাওয়ার 1, আর দৈর্ঘ্য -3 মানে দৈর্ঘ্যর পাওয়ার -3। এইভাবে এটা বোঝাচ্ছে। সবার কাছে কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। ওকে, এটাকে আমি সাইডে লিখে দিই। এটাকে আমি সাইডে লিখে দিই। কি? ভর 1 আর দৈর্ঘ্য কত? -3। দৈর্ঘ্য হচ্ছে -3। ওকে, এইভাবেও আমরা বলি। এবার আমি নেক্সট তোমাদের আরো একটা ভৌত রাশি দিচ্ছি। এবার আমি বলছি কি, বেগ। বেগটার যে এই যে ভৌত রাশি, এটার এবার আমরা কি বের করব? মাত্রা বের করব। এবার তোমরা আমাকে বলো বেগ মানে কি বুঝো? বেগ মানে গতিবেগের কথা বলছি। বেগ মানে কি বলো? বেগ বলতে কি বোঝো? এটা আমরা যখন পড়বো তখন দেখব। এটা হচ্ছে সরণ বাই সময়। ত্বরণ বাই ত্বরণ। হ্যাঁ, সরণ কি? সরণ হচ্ছে এক প্রকারের দৈর্ঘ্য। সরণ কি? এক প্রকারের দৈর্ঘ্য। কি সরণ হচ্ছে? এই একটা পয়েন্ট ধরো, ঠিক আছে? এই একটা পয়েন্ট থেকে একটা গাড়ি ধরো স্টার্ট করলো যাওয়া। এবার সে এইরকম একই রকম এইরকম একটা রাস্তা দিয়ে গিয়ে এখানে এসে পৌঁছালো।
এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো আর এই পয়েন্টে এসে পৌঁছালো। তাহলে সরণ মানে আমরা কি বুঝি? সরণ মানে হচ্ছে যে প্রাথমিক বিন্দু বা প্রাথমিক অবস্থান, সেই প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে সরলরৈখিক দূরত্ব, কি প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের যে সরলরেখার দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব, সেটাকেই আমরা সরণ বলে থাকি। ওকে, এটা আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারে, আমাদের ডিটেলসে পড়তে হবে। সরণ, বেগ, ত্বরণ, এগুলো সব পড়বো আমরা। হ্যাঁ, এখনকার মতে কি ক্লিয়ার সরণ কাকে বলছি? তাহলে আমি কি বলতে পারি যে সরণ এক প্রকারের দৈর্ঘ্য? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সরণ হচ্ছে দৈর্ঘ্য আর নিচে হচ্ছে সময়। তাহলে এবার বলো দৈর্ঘ্যকে আমরা কি করে লিখি? দৈর্ঘ্যের সিম্বল কি? ক্যাপিটাল এল। সময়ের কি? ক্যাপিটাল টি। তাহলে টিটাকে উপরে নিয়ে গেলে কি হবে বলো তো? -1। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে? এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটা কার মাত্রা দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে বেগের মাত্রা। তাহলে বেগের মাত্রার জায়গায় আমি ডাইরেক্টলি লিখতে পারি এল টি টু দি পাওয়ার অফ -1। বলো সবার কাছে কি ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি এই ফর্মে লিখি, এই ফর্মে, তাহলে কি হবে বলো তো একবার শুনে নেই। স্যার দৈর্ঘ্য হচ্ছে 1 আর সময় হচ্ছে -1। হ্যাঁ, ওকে, তাহলে সিম্পল ফর্মে লিখবে দৈর্ঘ্য হচ্ছে 1 আর সময় হচ্ছে -1। তাহলে সিম্পলি কি লিখবে? দৈর্ঘ্য 1 আর সময় হচ্ছে -1। ওকে, এবার আমি বলছি ত্বরণ। বলো মনে আছে ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে তোমাদের কারো মনে আছে? বলো, কি মনে নেই? আমি বলছি বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। কি বলে? বেগ পরিবর্তনের হার। অর্থাৎ ত্বরণকে আমরা কি করে লিখি? বেগ পরিবর্তন বাই হচ্ছে সময়। ওকে, এবার আমি তোমাদেরকে বলি যে বেগ যখন পরিবর্তন হচ্ছে, বেগ পরিবর্তন মানে ধরো প্রথমে একটা বেগ ছিল, প্রথমে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, পরে বেগ হলো 10 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে এটা হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে পরিবর্তনটা হলো 5, এটা কি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটাও একটা বেগ, তাই না? অর্থাৎ যেটা বেগের পরিবর্তন সেটাও এক ধরনের বেগ, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে সিম্পলি কি দাঁড়াচ্ছে? বেগ বাই সময়। তাহলে এবার বলো তার মানে যখন আমি ত্বরণের মাত্রা বের করব, তার মানে কি বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। এবার বেগের মাত্রা কি একটু আগে বের করলাম, বলো? বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। সময়ের মাত্রা কত? সময়ের মাত্রা টি। তাহলে এটাকে সবগুলোকে উপরে নিয়ে গেলে এটা কি দাঁড়ায় বলো তো কেউ একজন? LT to the power -2। ইয়েস, এটা তাহলে দাঁড়াবে ক্যালকুলেশন করলে এল টি টু দি পাওয়ার অফ -2। কেন? কারণ এই নিচের টিটা উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার -1 হবে। তাহলে অলরেডি এখানে একটা টি টু দি পাওয়ার -1 আছে, আরও একটা টি টু দি পাওয়ার -1 মাল্টিপ্লাই হবে। আর যখন একই নাম্বার মাল্টিপ্লাই হয় তখন তাদের পাওয়ারগুলো কি হয়? প্লাস হয়ে যায়। তার মানে -1 প্লাস -1, এটা দাঁড়াবে কি? -2। সো সিম্পলি কি হবে? সিম্পলি টি এর পাওয়ার হয়ে যাবে -2। অর্থাৎ আমাদের ত্বরণের যে মাত্রাটা, সেই ত্বরণের মাত্রাটা কি দাঁড়াবে? ত্বরণের মাত্রাটা আমাদের দাঁড়াবে এল টি টু দি পাওয়ার অফ -2। সবার কাছে কি ক্লিয়ার বলো? ওকে, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। এবার এটাকে যেভাবে লেখা যায় বাড়িতে লিখে নেবে, হ্যাঁ? আমি আর লিখলাম না। এটা কি হবে? দৈর্ঘ্যে 1, সময়ে -2। এবার আমরা আর একটাতে আসি, সেটা কি মানে অনেক অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বল, ফোর্স। ফোর্স ইংরেজিতে কি বলি? ফোর্স। এবার তোমাদের এই রিলেশনটা মনে আছে? বলো তো আমাকে। এফ ইকুয়াল টু এম এ, বল ইকুয়াল টু ভর গুণ ত্বরণ, মনে আছে?
পড়েছো কিন্তু। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই বল সমান সমান ভর গুণ ত্বরণ। কি মনে আছে বলো? হ্যাঁ স্যার। মনে যদি হারিয়ে ফেলছো তাহলে এখন থেকে মনে রাখো। তাহলে এখানে কি হবে? এখানে তাহলে কি মাসের মাত্রা অর্থাৎ ভরের মাত্রা গুণ ত্বরণের মাত্রা। ভরের মাত্রা কত? ক্যাপিটাল এম। ত্বরণের মাত্রা কত আমরা বের করেছি বলো, এক্ষুনি বের করলাম। LT টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটা কি হলো স্যার? এই যে পুরোটা ml t টু দি পাওয়ার মাইনাস 2, এটা আসলো কি? এটা হচ্ছে বলের মাত্রা। তোমাকে জিজ্ঞেস করবে পরীক্ষায় নিচের কোনটি বলের মাত্রা, অপশন দিয়ে দেবে। অপশন এরকম দিয়ে দিবে, ধরো এম স্কোয়ার এল টি টু দি পাওয়ার 2, আর একটা দিয়ে দিল এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 1, আর একটা দিল এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, একটা দিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস। নিচের কোন অপশনটা ঠিক? চারটা অপশনের মধ্যে তোমাকে ঠিক অপশনটা টিক করে আসতে হবে। ঠিক আছে, বলো মনে থাকবে এবার? কি করে নিয়ে আসতেছি এটা সবাই বুঝতে পারছো? এগুলো এমন নয় যে হুবাই লিখে দিচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা ভৌত রাশির যে বেসিক যে ডেফিনেশন, বেসিক যে সংজ্ঞা, সেই বেসিক সংজ্ঞা থেকেই কিন্তু আমরা প্রত্যেকটা ভৌত রাশির মাত্রা আমরা বের করতে পারি। কথা বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, আমরা একটা লাস্ট একটা ভৌত রাশির আমরা বের করব। সেই ভৌত রাশিটা কি? চাপ, যাকে ইংরেজিতে বলি প্রেসার। আমাকে বলো প্রেসারের ডেফিনেশন কেউ জানো? প্রেসারকে কি করে ডিফাইন করি? চাপ বলতে কি বোঝো? চাপ বলো, কেউ জানো? চাপ সমান সমান হচ্ছে কি? চাপ হচ্ছে সেই ভৌত রাশিটাকে বোঝায় যে একক ক্ষেত্রফলের ওপর যে প্রেসারটা, সরি, একক ক্ষেত্রফলের ওপর, ধরো ধরো এখানে একটা জায়গা আছে, এখানে এই এই ক্ষেত্রফলটা ধরো ধরে নিলাম আমরা 1 একক, এটার ক্ষেত্রফলটা 1 একক। তাহলে 1 একক ক্ষেত্রফলের ওপর যে বল আমরা প্রয়োগ করি, ফোর্স দেই, সেটাকেই আমরা বলে থাকি প্রেসার। অর্থাৎ প্রেসার মানে সিম্পলি হচ্ছে কি? বল বাই ক্ষেত্রফল। মনে থাকবে? বলো, প্রেসার ইকুয়াল টু কি? ফোর্স বাই এরিয়া। এই রিলেশনটা মনে রাখবে, পি ইকুয়াল টু এফ বাই এ। প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ওকে, বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো এখান থেকে এখন যদি আমি মাত্রাটা বের করি, এখন যদি, তাহলে বলের মাত্রা কত বলো তো? বের করলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। ক্ষেত্রফলের মাত্রা কত? ক্ষেত্রফলের মাত্রা কত? L স্কয়ার। এল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে বলো তো কেউ একজন? ml minus 1 t to the power minus 2. ইয়েস, এম এল মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। এই 2টা উপরে উঠে গেলে মাইনাস 2 হয়ে যাবে, আর এল এর পাওয়ার এখানে 1 আছে, অর্থাৎ একটা এল এর পাওয়ার আছে 1, একটা এল এর পাওয়ার আছে মাইনাস 2। তাহলে এই দুটো যখন প্লাস হয়ে যাবে, আলটিমেটলি কি হবে? এল এর পাওয়ার মাইনাস 1 হবে, আর এম আর টি যা আছে তাই থাকবে। অর্থাৎ আলটিমেটলি চাপের যে মাত্রা, সেটা কি দাঁড়াচ্ছে? এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। সবার কাছে কি ক্লিয়ার বলো? বলো সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার কিন্তু আমি নেক্সট দিন কোশ্চেন জিজ্ঞেস করব কার কি মাত্রা, ঠিক আছে? আমাকে কিন্তু ফটাফট বলে দিতে হবে, ফটাফট। Okay, sir. ওকে, এবার আমি তোমাদেরকে একটা দিচ্ছি, হ্যাঁ, আজকের মতে আমি একটা লাস্ট কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, তোমাদের হোমওয়ার্কই দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। কি করবে বলো তো? ওজন, জানো তো ওজন একটা ভৌত রাশি, ওজনের মাত্রা বের করবে, ঠিক আছে? তারপরে কি? তারপরে হচ্ছে কার্য, তারপরে ক্ষমতা, তারপর শক্তি, এগুলোর প্রত্যেকটার মাত্রা বের করবে। এগুলো এই চারটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওজন, কার্য, ক্ষমতা, শক্তি, এই চারটার কি বের করবে? চারটার মাত্রা বের করবে। Yes, sir. ওকে, এগুলোর জন্য যা যা দরকার, যা যা মাত্রা, সেগুলো কিন্তু এখানে অলরেডি আছে।
ওকে, যা যা দরকার পড়বে তোমরা এখান থেকে কি করতে পারো, ইউজ করতে পারো। ক্লিয়ার সবার কাছে? বলো। ওকে, চলো, কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই সমাপ্ত করব। কারো কিছু প্রশ্ন নেই? না স্যার, কালকে করবো আমার কোশ্চেন স্যার, আচ্ছা, যদি অবশ্যই। কোনো ডাউট থাকে পরের দিন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলবো একটু বাড়িতে পড়াশোনা করবে। হ্যাঁ, ঠিক আছে। বাড়িতে পড়াশোনা করবে, তাহলে ক্লাসগুলো আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, আরো বেশি মজা পাবে। পড়াশোনা করলেই বেশি মজা পাওয়া যায়। হ্যাঁ, আর পড়াশোনা না করলে মানে মাথার উপর দিয়ে যাবে এরকম মনে হয়। সে একটু আমি বলবো, ক্লাস শুরুর আগে, নেক্সট দিন ক্লাস শুরুর আগে, আগের দুদিনের ক্লাসে যা কিছু হয়েছে একবার পড়াশোনা করে তারপরে ক্লাসে আসবে। ঠিক আছে? এতে তোমাদেরও সুবিধা হবে, বুঝতে অনেক অনেক সুবিধা হবে তোমাদের, আর আমারও অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা, তোমাদেরকে ব্যাপারগুলো ধরিয়ে দিতে। এবার আমি একটা জিনিস বলছি, তুমি আগের ক্লাসের ওটা শোনোই নাই বা বুঝতেই পারো নাই, তাহলে কিন্তু তোমাদেরও প্রবলেম হবে, আর আমারও সেক্ষেত্রে প্রবলেম হবে যে তুমি বুঝতে পারছো না ঠিক মতো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো তোমরা লিভ করতে পারো। হ্যাঁ।